আজ আমি তোমাদের কাছে যে কথা বলবো সেটা শুনে তোমরা অবাক হয়ে। আজ কি বলতে এসেছি বলো তো তোমাদের কাছে? আজকে যে কথাটা বলবো সেই কথাটা আরজি করকে নিয়েই কথা। আরজি কর নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে। আজ আরজি করের সাথে আমার জীবনের সাথে কি হয়েছিল সেইটা তোমাদের কাছে তুলে ধরবো। তোমাদেরকেও আমি জানাতে চাই আরজি করে আমার কি ঘটেছিল, তাই আজ তোমাদের কাছে বলছি। প্রথম 2007 সালে আমার স্বামী হার্ট অ্যাটাক হয়েছিল। হওয়ার পরে আমার লোকাল ডক্টর বিধাননগরের বাইপাসের ধারে একটা হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠিয়েছি। আমি সেখানে আমার স্বামীকে নিয়ে গিয়েছি। ট্রিটমেন্ট করা শুরু করে দিয়েছে ওরা। ওখানে অনেক টাকা দিয়ে ভর্তি করা হলো। আগে টাকা জমা দিতে হবে, তারপরে ট্রিটমেন্ট শুরু। এবার সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে যেই ডাক্তারের হাতে আমার স্বামী পড়লেন সেই ডাক্তার আরজি করের ডাক্তার। এবার আমি তো জানি না, উনি দুদিন ওখানে রাখলেন। দুদিন রাখার পরে বললেন যে এখন সব টেস্ট করতে হবে, টেস্ট করে আপনাকে জানাবো। ভালো কথা। প্রায় 6 দিনের মতন ওখানে রাখলো ওই হসপিটালে। তারপর ওই বাইপাসের হসপিটালের ধারে যে হসপিটালের নাম আমি তোমাদের কাছে বলছি না, কারণ আমি এক্ষেত্রে নাম বলতে চাইছি না, আর ডাক্তারবাবুর নামও আমি বলতে চাইছি না। তোমাদের কাছে আমি আসল ঘটনাটাই শুধু বলতে চাইছি, কারণ নাম আমি উল্লেখ করতে চাইছি না। এবার সেই ডাক্তারবাবু আমাকে 6 দিন রাখার পরে আমি ওনাকে রোজই সন্ধেবেলায় ওনার সাথে কথা বলবো, উনি আমার সাথে কথা না বলেই চলে যান। আর বিল বাড়ছে সমানে। এবার আমি একদিন বিকেল থেকে ওখানে দাঁড়িয়ে রয়েছি যে ডাক্তারবাবুর গাড়ি যখন ঢুকবে তখনই আমি ওনার নামার সাথে সাথে ওনার সাথে কথা বলবো, এই জন্য দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ বাদে উনি গাড়ি নিয়ে ঢুকলেন। ঢুকে হন করে ঢুকে গেলেন। বললেন এখন আমি যেই কথা বলতে গেলাম উনি আমাকে হাত দিয়ে থামিয়ে বললেন, এখন আমি কোনো কথা বলতে পারবো না, আমি যখন বেরোবো তখন আমার সাথে কথা বলবো। ঠিক আছে, আমি অপেক্ষা করলাম। আমার হাজব্যান্ডকে দেখে উনি আর আমাকে ওইখানে হসপিটালে কিছু জানাননি। তারপর উনি যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন তখন আমি ওনাকে বললাম, ডাক্তারবাবু আপনি আমার হাজব্যান্ডকে কবে ছুটি দেবেন, ডিসচার্জ করবেন কবে? তখন উনি বলছেন, দেখুন আপনার হাজব্যান্ডের যা অবস্থা, এই অবস্থায় কিন্তু আমি ওনাকে এখন ছাড়তে পারবো না। ওনাকে আমার একটা অপারেশন করতে হবে, সেই অপারেশনটা না করে আমি ওনাকে ছাড়তে পারবো না। আমি বললাম কী অপারেশন করতে হবে? সে বলল যে হার্টের অবস্থা তো ভালো নেই, ওনার করোনারি অ্যাটাক হয়েছে। কাজেই আমাদের প্রথমে একটা টেস্ট করে তারপর অপারেশনটা করতে হবে। আমি বললাম কত খরচা পড়বে? উনি বললেন 5 লাখের মতো খরচা পড়বে। 2007 সালের কথা বলছি কিন্তু আমি। হ্যাঁ, এবার আমি বললাম যে এত টাকা তো আমার কাছে ডাক্তারবাবু নেই, আর আমার হাজব্যান্ড তো নতুন চাকরিতে ঢুকেছেন একটা, সেখানে এখন ছুটি নেওয়াও সম্ভব না। এতদিনে একটা অপারেশন হলে অনেক দিন ছুটি নিতে হবে, ছুটি নেওয়াও সম্ভব না। আপনি ওনাকে করে দিন, ডিসচার্জ করে দিন, আমি পরে ভর্তি করব, আপনাকে দিয়ে অপারেশন করাবো। উনি কিছুতেই রাজি হলেন না, বললেন না আমি এই অবস্থায় ছাড়তে পারবো না। আমি বললাম তাহলে ডাক্তারবাবু আপনি কোনো সরকারি হসপিটালের সাথে অ্যাটাচড আছেন? তাহলে আমাকে একটু বলুন, আমি তাহলে সেই হসপিটালে আমার হাজব্যান্ডকে নিয়ে ভর্তি করে দিচ্ছি, আপনি সেখানে অপারেশনটা করবেন। বলে হ্যাঁ আছে, আরজি কর। আপনি আরজি করে তাহলে আপনার হাজব্যান্ডকে নিয়ে যেতে পারবেন কি? আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু, আমি তখন তো কোনো রকমের ছুটি চাই আমার হাজব্যান্ডের, তারপরে কি করব না করব পরে ভাববো। আমি বললাম হ্যাঁ আমি
আরজি করে নিয়ে যাব, আপনি কবে নিয়ে যেতে হবে বলুন। এরকম বলার পরে উনি বললেন যে আপনি পরশুদিন নিয়ে চলে আসুন, ওনাকে সকালবেলায় নিয়ে চলে আসুন। আর আমি কিন্তু অলরেডি যেদিন থেকে ওই বাইপাসের ধারে হসপিটালে ভর্তি হয়েছে আমার হাজব্যান্ড, সেদিন থেকে আমি ইমামি কোম্পানিতে আমার হাজব্যান্ড চাকরি করতেন। এবার আমি ওখানে গিয়ে মানে ইএসআই কার্ডের জন্য ট্রাই করে যাচ্ছি। প্রায় 15 দিন ধরে আমি ছুটোছুটি করেছি ইএসআই কার্ডের জন্য। এবার ইএসআই কার্ডের জন্য সেদিনও আমি ওনার সাথে কথা বলার পরে আবার আমি অফিসে গেলাম। আমি একা একাই গেলাম, কারণ আমার হাজব্যান্ড তো হসপিটালে ভর্তি। তারপর আমি গিয়ে ওনার হিউম্যানিটি যখন কথা বললাম, ওনারা বললেন এখনও তো হচ্ছে না, আপনাকে হলে পরেই খবর দেব। আমি বললাম একটু কাইন্ডলি একটু চেষ্টা করুন খুব তাড়াতাড়ি করার, আমাকে কিন্তু মানে যে কোনোভাবেই আমাকে এখন মানে ইএসআই হসপিটালের হেল্পটাই নিতে হবে। বললেন ঠিক আছে। এবার আমি বাড়ি চলে এলাম। তারপরে ডাক্তারবাবুকে এর মধ্যে ফোন করলাম, উনি বললেন ঠিক আছে আমি ডিসচার্জ করে দিচ্ছি, আপনি তাহলে পরশুদিন কিন্তু অবশ্যই আরজি করে নিয়ে চলে আসবেন। ঠিক আছে। এবার আমার হাজব্যান্ড এলো। তারপর আমি আমার হাজব্যান্ডকে ওই একদিন বাড়িতে রাখলাম, রেখে পরের দিন সকালবেলায় আমি আমার রিলেটিভকে নিয়ে ওখানে গেলাম আরজিকর হসপিটালে। দেখছি কি নোংরা ওখানে, কেবিনে আমার হাজব্যান্ড তো ওই জেনারেল বেডে থাকতে চাইলো না। তারপর কেবিনে আমি ঠিক করে দিলাম। কেবিনে গিয়ে দেখি সেই কেবিনে নর্দমা জলে ভর্তি, মানে কেবিনের রুমে পা দেওয়া যাচ্ছে না, এত বিচ্ছিরি অবস্থা। তার মধ্যেই কোনো রকমে রেখে এবার আমি সমানে হসপিটালে ছুটোছুটি করছি একদিকে, আর একদিকে আমি ইএসআই হসপিটালের জন্য ইমামি অফিসের সাথে যোগাযোগ করে যাচ্ছি। এরকম ছুটোছুটি করে এদিকে কাগজ জমা দিচ্ছি, ওদিকে কাগজ জমা দিচ্ছি, এরকম করছি। আর এদিক দিয়ে ফোন করছি, আর উনিও ডাক্তারবাবুও আমাকে ফোন করছে, মানে উনি আসবেন, এসেই মানে সেই দিনের পরের দিন অপারেশন করবে আর টাকা নেবে। আমি বললাম যে আমি তো সরকারি হসপিটালে অপারেশন করাবো, তাহলে আপনি সরকারি হসপিটালে কত চার্জ নেবেন? বলে 1 লাখ টাকা। আমি চুপ করে রইলাম, ঠিক আছে 1 লাখ টাকা দেব। তারপর আমি হঠাৎ করে মানে আমার হাজব্যান্ডকে রেখে যখন আবার অফিসে কাগজপত্র জমা দিতে যাব, মানে পুরনো কাগজপত্রগুলো ওই বাইপাসের ধারে হসপিটালে যেই কাগজপত্রগুলো ছিল সেই কাগজপত্রগুলো যে জমা দিতে যাব, ঠিক তখনই আমার কাছে একটা ফোন আসলো। ফোনে আমাকে জানালো যে আপনি কি আপনার হাজব্যান্ডকে নিয়ে চলে গেছেন আরজি করে? আমি বললাম হ্যাঁ, আরজি করে চলে এসেছি, কিন্তু আমার কার্ড কি পাওয়া গেছে? বলে কার্ডটা তো আপনাকে নিতে আসতে হবে, তাহলে কি করবেন, উনি তো ভর্তি হয়ে গেছে, আপনি কার্ড নিয়ে যেতে যেতে ওনার ট্রিটমেন্টও শুরু হয়ে যাবে। আমি বললাম আপনাদের কিছু চিন্তা করতে হবে না, যা করার আমিই করব। আমি সাথে সাথে ওই হসপিটালের ডাক্তারের সাথে আরজি করের ডাক্তারের সাথে কথা বলে বললাম যে ডাক্তারবাবু, আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে অত পয়সা নেই, কাজেই আমি আপনার কাছে এইখানে 1 লাখ টাকা খরচা করে আর অপারেশন করাতে পারছি না, আপনি আমার স্বামীকে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিন, আমি নিয়ে ইএসআই হসপিটালে চলে যাব, মানিকতলা ইএসআই হসপিটাল, ওখানে নিয়ে চলে যাব। যেই বলা ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু একদম মানে রেগে ফেটে একাকার হয়ে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। বলে আপনি যদি ডিসচার্জ বার করতে পারেন করবেন, আমি কিছু করব না, আমি সাইনও করব না, বা আমি ডিসচার্জও দেবো। আর ওনার আন্ডারেই আমি ভর্তি করেছি। যখন আমাকে ভর্তি করতে গেছিলাম আরজি করের অফিসে, তখন বলছে কোন ডাক্তারের আন্ডারে কে অপারেশন করবে, আমি ওনার রেফারেন্সই দিয়েছি। এবার উনি যখন বলছেন যে উনি করবেন না, তখন আমি অফিসে গেলাম, গিয়ে বললাম যে এরকম আমি তা আমার পেশেন্টকে নিয়ে চলে যেতে চাইছি, উনি নাকি ছুটি দেবেন না, উনি নাকি ছাড়বেন না, উনি এখানেই অপারেশন করবেন, কিন্তু আমি তো করাবো না। ওরা বলছে যে দেখুন উনি না বললে তো আমরা ছুটি দিতে পারবো। আমি বললাম 100 বার ছুটি দিতে পারবে, আমি আমার পেশেন্টকে নিয়ে কোথায় যাব, কি করব, সব কিছু আমার উপর নির্ভর করছে।
আপনারা কি বলবেন যে আমি সেই মতন চলবো না? টাকাটা কি আপনারা দেবেন? টাকাটা আমি দেবো। সুতরাং আমাকেই ডিসাইড করতে হবে যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি কোথায় যেতে পারি আর কোথায় ট্রিটমেন্ট করতে পারি। কাজেই আপনাদের এখান থেকে ডিসচার্জ দেবেন নাকি আমি অন্য জায়গায় গিয়ে ব্যবস্থা করব, এটা বলা মাত্র তখন ওরা আমাকে ডিসচার্জ দেবে। অথচ তারপরে আমি যখন ইএসআই হসপিটালে নিয়ে গেলাম, সবচেয়ে মজার ব্যাপার এটা, তোমরা শোনো, যে আমি যখন ইএসআই হসপিটালে ভর্তি করলাম তখন ডাক্তারবাবু দেখলেন, দেখে আমাকে বললেন যে তোমার স্বামীর কতবার অ্যাটাক হয়েছে। আমি বললাম ওটা ফার্স্ট টাইমে একবার অ্যাটাক হয়েছে, আবার 10-15 মিনিট বাদে, সাধারণত এটাই হয়ে থাকে হার্টের রোগীদের, আবার 10-15 মিনিট বাদে আরেকটা সেকেন্ড অ্যাটাক হয়েছে। তারপর আমি বললাম ডাক্তারবাবু তাহলে আমার হাজব্যান্ডের কি কিছু মানে অপারেশন করতে হবে? বলছে দেখো এখন তোমাকে আমি কিছু বলবো না, তুমি এই 2-3 দিন পরে আমি আবার সকালবেলায় ভিজিট করতে আসবো যখন, তখন আমার সাথে দেখা করবে। ডাক্তারবাবুর নাম তোমাদের কাছে বলে দিচ্ছি, খুব ভালো ডাক্তার। উনি ছোঁয়া মাত্রই মনে হয় যেন রুগী ভালো হয়ে যাবে, আর তেমনি ব্যবহার তেমনি কথাবার্তা। উনি হচ্ছেন পিকে দে। এবার ডাক্তারবাবু পরশু মানে 2 দিন পরে এসে আমি যখন দেখা করলাম, কথা বললাম, বললেন যে তোমার স্বামীর কোনো অপারেশনের দরকার নেই, মেডিসিনেই ঠিক হয়ে যাবে, তোমার কোনো চিন্তার কারণ নেই। আমাকে উনি নিশ্চিন্ত করে দিলেন। এত ভালো ডাক্তার, ওনার নামটা আমি আজও মনে রেখেছি আর সারা জীবন আমার মনে থাকবে। তারপর সত্যিই আমার হাজব্যান্ডকে 1 বছর ওষুধ খেতে হয়েছিল। 1 বছর ওষুধ খেয়ে পুরো সম্পূর্ণ ভালো হয়ে গেছে, তাকে আর এখন হার্টের কোনো মেডিসিন খেতে হয়। তাহলে বুঝতে পারছো আরজি করের অবস্থা। তা আমি এই ব্যাপারটা নিয়ে তোমাদের কাছে আরও আগেই বলতাম, কিন্তু আমি বলিনি, মানে ভাবছিলাম যে বলাটা ঠিক হবে কি না, কিন্তু দেখলাম যে না, আর মুখ বন্ধ করে লাভ নেই। তোমাদের কাছে আমার নিজের জীবনের অভিজ্ঞতাটা তুলে ধরলাম, তোমরা কমেন্ট করে জানিও।